বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে অর্ণি। কিছুতেই ঘুম ধরে দিচ্ছে না চোখে। বড্ড অস্থির অস্থির লাগছে, মাথাটা প্রচণ্ড ধরেছে। তাই রুম থেকে বেরিয়ে গেল এক মগ কফির জন্য। বেশ কিছুক্ষণ পর কফির মগ হাতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো অর্ণি, দৃষ্টি দূর আকাশে। কিছুক্ষণ বাদে বাদে কফির মগে চুমুক দিচ্ছে। হঠাৎই উৎসবের কথা মনে হলো ওর। উৎসবের এমন হঠাৎ বদলে যাওয়াটাও মানতে পারছে না। উৎসবের নীরবতা ওকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। রুম থেকে ফোন এনে নূরের নাম্বারে ডায়াল করলো। নাম্বার বিজি পেয়ে বিরক্তিতে মুখ দিয়ে চ শব্দ করলো। বেশ কিছু সময় বাদে নূর কল ব্যাক করলো। দ্রুত ফোন রিসিভ করলো অর্ণি। নূর জিজ্ঞেস করলো, সরি দোস্ত, আসলে শান্তর সাথে কথা বলছিলাম, তাই তোর ফোনটা ধরতে পারিনি। অর্ণি উদাস কণ্ঠে বলল, ওকে, আমারই বোঝা উচিত ছিল। তোর আর শান্ত ভাইয়ের নতুন একটা সম্পর্ক হয়েছে, এর সময় তোর নাম্বার বিজি থাকবে। সরি। নূর কপাট রাগ দেখিয়ে বলল, এই ফর্মালিটি কাকে দেখাচ্ছিস তুই? শান্তর সাথে আমার নতুন একটা সম্পর্ক হয়েছে, তাতে কি? তোর যখন ইচ্ছে হবে ফোন দিবি। তুই আর রুশান আগে যেমন ছিলি, ইন ফিউচার তেমনি থাকবি। অর্ণি ছোট্ট করে বলল। নূর বলল, এত রাতে ফোন দিলি যে, কিছু হয়েছে? নুরির প্রশ্নে অর্ণি আমতা আমতা শুরু করে দিল। ও কিভাবে উৎসবের কথা জিজ্ঞেস করবে ভেবে পাচ্ছে না। অর্ণিকে এমন আমতা আমতা করতে দেখে নূর চট করে বুঝে ফেলে ও কি বলতে চায়। নূর মুচকি এসে বলল, ভাইয়ের কথা জানার জন্য ফোন করেছিস? না মানে, বুঝেছি, আমার থেকে লুকাতে হবে না। কি জানতে চাস বল। অর্ণি আমতা আমতা করে বলল, তোর ওই কাজিন ঈশা, ও কি উৎসব ভাইকে সত্যি সত্যি প্রপোজ করেছে? অর্ণির কথায় নূর নিঃশব্দে হাসলো। তারপর বলল, জানি না রে, ভাইয়ের সাথে কথা হয়নি আমার। তবে সন্ধ্যায় দুজনে যেভাবে হাসতে হাসতে বাসায় ফিরল, মনে তো হচ্ছে। অর্ণি খট করে লাইন কেটে দিল। বাকি কথাটুকু ওর মোটেও শুনতে ইচ্ছে করছে না। নূর বার কয়েক ফোন করলো অর্ণিকে, কিন্তু অর্ণি আর রিসিভ করেনি। শেষে ফোন বন্ধ করে রেখেছে। ক্লাসের ফাঁকে অর্ণি খুব সাবধানে নূরের ব্যাগে ওর গুরুত্বপূর্ণ একটা নোটস রেখে দিল। ঠিক করেছে এই নোটসের বাহানায় বিকেলে নূরদের বাসায় যাবে অর্ণি। অর্ণিকে লুকিয়ে নোটস রাখতে দেখে নূর ঠোঁট চেপে হাসলো। তারপর আবার ক্লাসে মনোযোগ দিল। বিকেলের দিকে অর্ণির কাজ সহজ করে দিয়ে নূর ফোন করলো অর্ণিকে। অর্ণি ফোন রিসিভ করে নূর বলল, দোস্ত, তোর নোটস ভুলে আমার কাছে চলে এসেছে, তুই নিতে আসবি নাকি আমি? নূর পুরো কথা শেষ করার আগেই অর্ণি চট করেই বলল, আমি নিতে আসছি। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আসিস। অর্ণি ছোট্ট করে বলে লাইন রেখে দিল। তারপর ছটপট রেডি হয়ে মিসেস অদিতিকে বলে নূরদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নূরদের বাসার কলিং বেল বাজাতে ঈশা এসে দরজা খুলে দিল। ঈশাকে একদমই আশা করেনি অর্ণি। ঈশাকে দেখে অর্ণি গাটা জ্বলে উঠল। দুদিন আগে যেভাবে উৎসবের হাত ধরেছিল, কথাটা মনে হতেই মেজাজ বিগড়ে গেল। তবুও সামলে নিল নিজেকে। ঈশা অর্ণির দিকে ব্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে তুমি? নূরের ফ্রেন্ড। অর্ণির কথা ঈশা দরজা ছেড়ে সোফায় বসা উৎসবের পাশে গিয়ে বসে পড়ল। যা দেখে অর্ণির বিরক্ত লাগছে খুব। রাগান্বিত চোখে দেখছি ঈশাকেও। উৎসবের সেদিকে কোনো হেলদোল নেই। ও নিজের মতো ব্যস্ত, আর ঈশা ব্যস্ত উৎসবকে দেখতে। নূর এসে অর্ণির কাঁধে হাত রাখতে ও চমকে নূরের দিকে তাকাই। নূর বলল, এখানে দাঁড়িয়ে কি করছিস? রুমে চল। বলে নূর হাঁটা লাগালো। অর্ণিও কিছুক্ষণ ওদের দুজনের দিকে তাকিয়ে থেকে নূরের সাথে গেল। নূর সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, দেখেছিস ঈশা আপু সবসময় ভাইয়ের আশেপাশে থাকে, সুন্দর লাগছে না দুজনকে? মোটেও না, একটু সুন্দর লাগছে না। ওই মেয়েকে উৎসব ভাই থেকে দূরে দূরে থাকতে বলবি। বেশ উত্তেজিত হয়ে কথাগুলো বলল অর্ণি। নূর থেমে গিয়ে অর্ণির দিকে তাকালো এবং বলল, কেন বুঝি? এবারে অর্ণি আমতা আমতা শুরু করলো। কি বলবে নূরের প্রশ্নের জবাবে? অর্ণিকে আমতা আমতা করতে দেখে নূর মুচকি এসে বলল, বুঝেছি।
অর্ণি চোখ তুলে তাকিয়ে জিজ্ঞেস করলো। কি না? অর্ণি। নূর অর্ণিকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলল, এইটা যে তুইও ভাইয়াকে ভালোবাসিস, তাই তো ঈশা আপুকে সহ্য হয় না তোর। মানে নূর অর্ণিকে থামিয়ে দিয়ে বলল। আর লুকাতে হবে না, তোর মুখ দেখলেই মনের কথা বুঝে যায় আমি। অর্ণি মাথা নামিয়ে নিল। নূর অর্ণির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি, সবকিছু ঠিকঠাক করে নিবি আজই, নয়তো সত্যিই কিন্তু পরে ভাইয়াকে হারাবি তুই। ঈশা আপু কিন্তু সত্যি ভাইয়াকে পছন্দ করে। অর্ণি চকিত তাকালো নূরের দিকে। নূর অর্ণিকে নিয়ে নিজের রুমে চলে গেল। দুজনে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো। অতঃপর নূর দাঁড়িয়ে বলল, তুই বস, আমি ভাইয়াকে ডেকে পাঠাচ্ছি রুমে। অর্ণিকে কিছু বলার সুযোগ না দিয়ে নূর বেরিয়ে গেল ঘর থেকে। কিছুক্ষণ বাদে উৎসব উপস্থিত হলো সেখানে। পুরো ঘরে চোখ বুলিয়ে নূরকে কোথাও দেখতে না পেয়ে অর্ণিকে জিজ্ঞেস করলো, নূর কোথায়? কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে রুম থেকে। উৎসব কপাল কুচকায়, তারপর বলে, তাহলে ও যে আমাকে এক্ষুনি ঘরে আসতে বলল। অর্ণি কিছু না বলে চুপ করে রইল। উৎসব ঘর থেকে বেরিয়ে যেতে চাইলেই অর্ণি কাঁপা কাঁপা স্বরে বলল, শুনুন। দাঁড়িয়ে পড়ল উৎসব। কয়েক কদম এগিয়ে অর্ণির সামনে গিয়ে দাঁড়ালো। অর্ণি মাথা নিচু করেই বলল, আপনি এখন কথা বলেন না কেন আমার সাথে? তুমি তো চাও না। জবাবে অর্ণি আর কিছু বলতে পারল না। উৎসব বলল, আর কিছু বলবে? অর্ণি তখনও চুপ। উৎসব আরও কিছুক্ষণ দাঁড়ালো সেখানে। অর্ণি কিছু না বলাতে উৎসব চলে গেল রুম থেকে। আমি তোমাকে ভালোবাসি উৎসব। উৎসব কিছু না বলে হাত ছাড়িয়ে নিল ঈশার থেকে। কিছুটা দূরে সরে দাঁড়ালো। দরজার সামনে অর্ণিকে দেখতে পেয়েও উৎসব বাঁকা হেসে ঈশাকে বলল, আমি ভেবে রাতের মধ্যেই জানাচ্ছি তোকে। এইটুকুন শুনেই ঈশা খুশিতে আটখানা হয়ে যায়। অর্ণি আর ছাদে পা বাড়ায়নি। নূরকে নিয়ে নিচে নেমে গেছে। বিছানায় বসে কাঁদো কাঁদো চেহারায় অর্ণি বলল, দেখলি তোর ভাই আর আমাকে ভালোবাসে না। কি বলেছে তোকে? দেখলি না, ঈশা প্রপোজ করাতে ভাবার জন্য সময় নিল। আমাকে যদি ভালোবাসতো তাহলে তো সরাসরি ঈশাকেই না করে দিত। নূর ব্রু কুঁচকে বলল, তুই যে ভাইয়াকে ভালোবাসিস একবারও বলেছিস? বলিসনি তো। তাহলে ভাইয়াকে অন্য কাউকে ভালোবাসুক বা বিয়ে করে বাসর করুক, তাতে তোর কি? অর্ণি রাগান্বিত চোখে তাকায় নূরের দিকে, তারপর বলল, একদম উল্টাপাল্টা বলবি না, এমনিতেই মেজাজ বিগড়ে আছে। নূর এবার নরম হয়ে এলো। অর্ণিকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলল, তুই ভাইয়ার কাছে গিয়ে একবার মুখ ফুটে বল না তোর মনের কথাটা। ভাইয়া তোকে সত্যি ভালোবাসে। বলছিস? হ্যাঁ, আমি বলছি, তুই জাস্ট একবার সাহস করে বলে দে। নূর আবারও উৎসবকে ডেকে পাঠিয়েছে নিজের ঘরে। এবার আর অর্ণি নূরকে কোথাও যেতে দেয়নি। শক্ত করে নূরের হাত ধরে আছে। উৎসব এসে নূরকে বলল, ডেকেছিস কেন? আমি না তো, অর্ণি ডেকেছে তোমায়। ও তোমায় কি যেন বলবে, তোমরা কথা বলে আমি আসছি। নূরের কথায় অর্ণি নূরের হাত খামচে ধরল। নূর তাকালো অর্ণির দিকে। অর্ণি চোখ দিয়ে ইশারা করলো নূরকে না যেতে। নূর হেসে অর্ণির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে অর্ণির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, অল দ্য বেস্ট জানু। আর শোন, এবার যদি না বলতে পারিস তাহলে তোর সাথে আর কথাই বলবো না আমি। নূর বেরিয়ে গেল রুম থেকে। অর্ণি এবারেও চুপচাপ আছে। তা দেখে উৎসব বলল, যা বলার দ্রুত বলো, ঈশা অপেক্ষা করছে আমার জন্য। এই মুহূর্তে উৎসবের মুখে ঈশার নাম শুনে অর্ণির মাথায় ধপ করে আগুন জ্বলে গেল। তেরি উৎসবের মুখোমুখি দাঁড়িয়ে বলল, ঈশার সাথে আপনার এত কিসের ঢলাঢলি? হ্যাঁ, আপনি না আমাকে ভালোবাসেন? কোথায় যেন শুনেছি, যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। আর এখানে তো ঈশা আমাকে ভালোবাসে, তাই আমার উচিত। অর্ণি উৎসবের একটা হাত খামচে ধরল, যার কারণে উৎসব কথাটা সম্পূর্ণ করতে পারল না। অর্ণির আড়ালে উৎসব হাসল। অর্ণি তখনও শক্ত করে উৎসবের হাত খামচে ধরে আছে। উৎসবের হাতে অর্ণির নখ খানিকটা দেবে গেছে। উৎসব তবুও কোনো রকম শব্দ করল না। উৎসব বলল, কি হয়েছে? আপনি ঈশাকে ভালোবাসেন না? উৎসব ব্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন? আমি বলেছি তাই। তোমার কথা আমি শুনবো কেন? জানি না, শুধু এইটুকু জানি আপনি ঈশাকে ভালোবাসবেন না।
বারে নিজেও আমাকে ভালোবাসবে না, আবার আমাকে ঈশাকেও ভালোবাসতে দিবে না। হ্যাঁ, দিব না। কেন? জানি না। জানো না? আচ্ছা ঈশা অনেকটা সময় যাবত অপেক্ষা করছে আমার জন্য, আমি আসছি। উৎসব চলে যেতে চাইলে অর্ণি ওর হাত ধরে বলল। যাবেন না আপনি। উৎসব অর্ণির দিকে ঘুরে তাকালো। অর্ণি আবারও বলল। আপনি শুধু আমার হয়েই থাকবেন, শুধু আমাকেই ভালোবাসবেন, অন্য কাউকে না। উৎসব মুচকি হাসলো, অর্ণিকে এক টানে নিজের কাছে নিয়ে এলো। অর্ণির দু গালে হাত রেখে কপালে কপাল ঠেকালো, তারপর বলল। তবুও ভালোবাসি বলবে না? অর্ণি কেঁপে উঠল উৎসবের স্পর্শে। ওর বুকটা ধরফর ধরফর করছে। মাথা তুলে একবার তাকালো উৎসবের দিকে। উৎসব আবারও বলল। তুমি শুধু আমারই হও, আমার আর কিচ্ছু চাই না, অন্য আর কোনো মেয়েকে লাগবে না। অর্ণি কিছু না বলে আচমকায় জড়িয়ে ধরল উৎসবকে। উৎসবের বুকে মাথা রেখে বলল। আপনার নীরবতা আমাকে বড্ড পোড়ায় উৎসব ভাই। আপনি আমাকে আর ইগনোর করবেন না প্লিজ। আর হ্যাঁ, আপনি ঈশার কাছে যাবেন না। ওকে আপনার আশেপাশে দেখলে আমার সহ্য হয় না। ঈশা যখন আপনাকে স্পর্শ করে তখন গা জ্বলে যায় আমার, ইচ্ছে করে খুন করে ফেলি ওকে। উৎসব মুচকি হেসে বলল। এই যে আপনি বলেছেন, এখন আপনার কথা কি ফেলতে পারি আমি? একদমই না। ঈশা আর স্পর্শ করতে পারবে না আমাকে, আপনি শুধু আমার হয়ে থাকেন কেমন? উৎসবের কথার প্রত্যুত্তরে অর্ণি আর কিছু বলল না। উৎসবের বুকে মাথা রেখে চুপটি করে ওকে জড়িয়ে ধরে রইল। কিছু একটা মনে হতেই অর্ণি এক ঝটকে উৎসবকে ঠেলে দূরে সরিয়ে দিল। আচমকা অর্ণির এমন ধাক্কা উৎসব সামলাতে না পেরে খানিকটা পেছনে সরে যায়। উৎসব অবাক চোখে দেখছে অর্ণিকে। উৎসব অর্ণির সামনে গিয়ে ওর গালে হাত রাখে। উৎসব কিছু বলার আগেই অর্ণি উৎসবের হাত সরিয়ে দিয়ে দৌড় বেরিয়ে যায় বাসা থেকে। করিডোর থেকে নূর অর্ণিকে বেশ কয়েকবার জিজ্ঞেস করে ভিতরে কি হয়েছে, কিন্তু অর্ণি কোনো কথা না বলে দৌড়ে বেরিয়ে যায়। পিছন পিছন উৎসবও ছুটে বার কয়েক ডাকে অর্ণির নাম ধরে, কিন্তু অর্ণি সাড়া দেয় না। বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা ধরে বাসার দিকে চলে যায়। উৎসব বাসা থেকে বের হতে হতেই অর্ণি রিক্সায় উঠে পড়ে। উৎসব আবার নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ বাদে নূর এসে জিজ্ঞেস করে। ভাইয়া কি হয়েছে, অনেকভাবে চলে গেল কেন? উৎসব কিছুক্ষণ নীরব থেকে লম্বা শ্বাস ফেলে বলল। জানি না রে, সবটা ঠিক ছিল, কিন্তু হুট করে আমাকে ঠেলে দূরে সরিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। নূর এগিয়ে গিয়ে উৎসবের পাশে বসলো। উৎসবের হাতের উপর হাত রেখে বলল। চিন্তা করো না, হয়তো লজ্জা পেয়েছে তাই এইভাবে চলে গেল। আমি ওর চোখ মুখে লজ্জার আভাস দেখিনি নূর, ওর চোখ মুখ স্পষ্ট অন্য কিছু বলছিল যা আমি ধরতে পারছি না। বেশ কিছুক্ষণ দুজনেই নীরব ছিল। উৎসব বলল। অর্ণিকে ফোন দিয়ে দেখ বাসায় পৌঁছে গেছে কিনা, আর এইভাবে চলে গেল কেন সেটাও জিজ্ঞেস কর। আমিও নাম্বার দিচ্ছি, তুমি ফোন করে দেখো না। কোথায় ছিলিস, ফোন তুলছিলিস না কেন? না, তুই ফোন কর। রিং হয়ে যাচ্ছে ওপাশ থেকে। অর্ণি ফোন রিসিভ করছে না। শেষে 3 বারের সময় ফোন রিসিভ করে অর্ণি। নূর ধমকের স্বরে বলল। বাসায় পৌঁছেছিস কখন? ফোন আছে কিছু, ফোন কাছে ছিল না, মিনিট 5 হবে। অর্ণি বেশ শান্ত গলায় বলল। নূর বেশ খানিকটা সময় চুপ থেকে বলল। ওভাবে চলে গেলি কেন ভাইয়া? আমি কতবার ডাকলাম, একবারও পিছন ফিরে তাকালি না। উৎসবের কথা বলতে অর্ণি নিশ্চুপ হয়ে গেল। কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে আছে, না গিলতে পারছে আর না উগরে ফেলতে পারছে। নিজেকে সামলে নিয়ে অর্ণি বলল। উৎসব ভাইকে আমার হয়ে সরি বলে দিস। কিন্তু কেন? অর্ণি আর কিছু না শুনেই লাইন কেটে দিল। নূর বেশ কয়েকবার ফোন করেও কোনো কাজ হলো না। অর্ণি ফোন সুইচ অফ করে রেখেছে। নূর হতাশ দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। কিছু হয়েছে তোমাদের? কোনো ঝগড়া? নূর লাউডে দিয়ে কথা বলছিল, তাই অর্ণির বলা সবগুলো কথাই উৎসব শুনেছে। উৎসবের চোখ দুটো লাল হয়ে আছে। হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে থমথমে গলায় বলল। কিছু হয়নি, তুই যা। সত্যি কিছু হয়নি? উৎসব এবার খানিকটা চেঁচিয়ে উঠল।
তারপর বলল, যেতে বললাম না তোকে? নূর আর কিছু বলল না, বুঝলো উৎসবের মন মেজাজ ঠিক নেই, তাই আর কথা না বাড়িয়ে চলে গেল উৎসবের রুম থেকে। নূর বের হতেই উৎসব শব্দ করে দরজা বন্ধ করে দিল। দরজার বাইরে নূর কেঁপে উঠল, বুঝলো ওর ভাই ভীষণ রেগে আছে এই মুহূর্তে। বিছানার এক কোণে দুই হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অর্ণি। ওর নিজের উপর ভীষণ রাগ লাগছে, কেন নিজের অনুভূতিগুলো নিজের মধ্যে চেপে রাখতে পারলো না সেই কারণে। ও তো উৎসবের সামনে কখনো নিজের অনুভূতি প্রকাশ করতে চায়নি, তাহলে আজ কিভাবে সবটা প্রকাশ করে ফেললো? উৎসব যে কখনো ওর হওয়ার নয়, কথাটা একদমই মাথা থেকে বেরিয়ে গেছিল। অর্ণির উৎসবের জন্য ভীষণ রকমের কষ্ট হচ্ছে, ছেলেটাকেও সত্যি ভীষণ ভালোবাসে, কিন্তু কিন্তু ওর হাতে কিচ্ছু নেই। ও উৎসবকে মুখ ফুটে ভালোবাসি বলতে পারবে না। উৎসবকে ঘিরে ওর মনের ভিতর যত রকম অনুভূতি আছে সে সকল ও উৎসবে কখনো জানাতে পারবে না। এসব ভেবে ডুকরে কাঁদছে অর্ণি। দরজায় করাঘাতের শব্দে চোখ মুখ মুছে নিজেকে ঠিক করে নিল অর্ণি। ওয়াশরুমে গিয়ে চোখে পানি ছিটা দিয়ে এসে দরজা খুলে দিল। দরজার ওপাশে অর্ণব আর মিসেস অদিতি দাঁড়ানো। অর্ণি দরজা ছেড়ে বিছানায় গিয়ে বসলো। অর্ণব আর মিসেস অদিতি অর্ণির দুই পাশে বসলো। মিসেস অদিতি অর্ণিকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আমার মেয়েটা। অর্ণি কিছু বলল না, ঠোঁটের কোণে শুধু মেকি হাসি ঝুলিয়ে রেখেছে। অর্ণব বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোকে কিছু বলার ছিল বোন। অর্ণির বুকটা ধক করে উঠল। ও জানে এই মুহূর্তে ওর ভাই আর মা ওকে কি বলতে এসেছে। অর্ণি কিছু না বলে চুপ করে রইল। অর্ণব বলল, তুই যখন অনেক ছোট তখন আমাদের বাবা মারা যায় অনি। বাবা মামাকে কথা দিয়েছিল তুই বড় হলে নিহানের সাথে তোর বিয়ে দেবে। এখন তো তুই বড় হয়েছিস, নিহান এস্টাবলিশড, বাবার কথাটা তো রাখতে হবে অনি, তাই না? আর এখন মামা মামিও চাচ্ছে নিহানের সাথে তোর এঙ্গেজমেন্টটা সেরে রাখতে। বছরখানিক বাদে বিয়ের অনুষ্ঠান করা হবে। অর্ণির দম বন্ধ হয়ে আসছে কথাগুলো শুনে। অর্ণব বলল, তুই কি চাস এখন? অর্ণি জল ভর্তি চোখে ভাইয়ের দিকে তাকালো। তা দেখে অর্ণব বলল, তুই যদি এখনই এসব নিয়ে না ভেবে থাকিস তাহলে এঙ্গেজমেন্ট আর পরে হবে। আমি কথা বলবো মামা মামির সাথে। অর্ণি ওর ভাইকে কি করে বলবে এই বিয়ে করতে চায় না। ও যে উৎসবকে ভালোবাসে আর তাকেই চেয়েছিল, কিন্তু কোনো কারণে অর্ণি কথাগুলো বলতে পারছে না। বাবা মারা যাওয়ার পর ওর আম্মু অনেক কষ্টে মানুষ করেছে দুই ভাই বোনকে। ওদের আজ এই অবস্থানে থাকার পেছনে ওর মামার অনেক অবদান আছে। বাবা মারা যাওয়ার পর অর্ণির মামাই ওদের হাল ধরেছিলেন। অর্ণব তো চাকরিতে জয়েন করেছে, বছর 4-5 হবে। ওরা এখন সচ্ছল পরিবার ঠিকই, কিন্তু এই সচ্ছলতার পেছনে ওর মামা আছে। তার উপর ওর বাবা কথা দিয়েছিলেন ওর মামাকে, মিসেস অদিতি আর অর্ণব রাজি এই বিয়েতে। তাই অর্ণি চেয়েও কিছু বলতে পারছে না। অর্ণিকে চুপ থাকতে দেখে মিসেস অদিতি বলল, কথা বলছিস না যে? অর্ণি নিজেকে সামনে নিল, কাঁপা কাঁপা স্বরে বলল, তোমাদের যা ভালো মনে হয় করো। অর্ণির জবাবে অর্ণব আর মিসেস অদিতি খুশি হয়ে গেলেন। অর্ণির কপালে মিসেস অদিতি চুমু খেয়ে বেরিয়ে গেলেন রুম থেকে। অর্ণবও বোনকে ঘুমোতে বলে চলে গেল। ভার্সিটি থেকে ট্যুরে যাওয়ার আগের দিন রাতে অর্ণি মিসেস অদিতিকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনেছিলেন নিহাল আর অর্ণির বিয়ের ব্যাপারে। অর্ণব আর মিসেস অদিতি নিজেদের মধ্যে এটাও বলাবলি করেছিলেন যে মাসখানেক বাদে এনগেজমেন্ট করেই ফেলবে। অর্ণিকে কিছু না জানিয়ে সবটা ঠিক করে ফেলেছিল ওনারা। অর্ণি এই দুটো মানুষকে ভীষণ ভালোবাসে, তাই ওদের কথা ভেবেই মেনে নিতে চেয়েছে সবটা। শুধুমাত্র এই কারণটার জন্যই অর্ণি সেদিন উৎসবকে মুখের ওপর না করে দিয়েছিল। সত্যি বলতে তো উৎসবের প্রতি অর্ণিরও একটা আলাদা টান, আলাদা জায়গা তৈরি হয়েছিল। তাই এতদিন রুড ব্যবহার করেছে উৎসবের সাথে। ওর অনুভূতিটা কখনো জানতে দিতে চায়নি উৎসবকে। অর্ণি জানতো ও নিহালের সাথে বিয়ের কথা ঠিক হয়ে আছে, উৎসব ওর জন্য নিষিদ্ধ। কিন্তু মানুষের বরাবরই নিষিদ্ধ জিনিসের উপরই দুর্বলতা বেশি থাকে।
অনির ক্ষেত্রেও ঠিক সেরকমটাই হয়েছে। তবুও অনি ওর অনুভূতিটা নিজের মাঝে চেপে রাখতে চেয়েছিল, কিন্তু শেষ অবধি পারল না সেটা। উৎসবের পাশে ঈশাকে সহ্য হয় না ওর। সেই নিজের অনুভূতিগুলো প্রকাশ করেই ফেলল উৎসবের সামনে। উৎসব ওর হওয়ার নয়, এই কথাটা মনে হতেই ছুটে বেরিয়ে এসেছে নূরদের বাসা থেকে। রাত্রির 2:30 বাজে। রাত্রির 2:30 বাজে। অনি নির্ঘুম রাত কাটাচ্ছে। চোখ বন্ধ করলেই উৎসবের হাসি মাখা মুখখানা ভেসে উঠে চোখে। নিহালের সাথে অনির এনগেজমেন্টের কথা শোনার পর কি উৎসবের মুখে আর হাসিটা থাকবে? উৎসব কি ভালোবাসবে আর অনিকে ভুলে যাবে চিরদিনের মতো? এইসব 7-5 ভাবছে অনি বসে বসে। কান্না পাচ্ছে ওর, ভীষণ রকমের কান্না পাচ্ছে। নিজেকে এই মুহূর্তের সব থেকে অসহায় মনে হচ্ছে অনির। একদিকে মা ভাই মৃত বাবার প্রতিশ্রুতি, আর অন্যদিকে নিজের ভালোবাসা। ভাবতে পারছে না আর অনি। দুহাতে নিজের চুল খামচে ধরে কেঁদে উঠল আবারও। 2 দিন পর আজ ভার্সিটি এসেছে অনি। এই 2 দিন অনি নিজের ফোন অন করেনি আর। নূর আর রোশন মিসেস অদিতির ফোনে কল করে কথা বলেছে অনির সাথে। আজ সকালেই ফোন অন করেছে অনি। ভার্সিটিতে এসে নূরকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করলো ও কোথায় আছে। কিছুক্ষণ বাদে নূর রিপ্লাই করতেই অনি চলে গেল ক্যান্টিনে। নূর আর রোশান এই মুহূর্তে ক্যান্টিনেই আছে। অনিকে দেখে আটকে উঠল নূর, বিচলিত কণ্ঠে বলল, অর্নি, এটা কি হাল বানিয়েছিস নিজের? এরকম দেখাচ্ছে কেন তোকে? তুই ঠিক আছিস? অনি মলিন হেসে বলল, আমি একদম ফিট আছি। রোশান অনির কপালে হাত দিয়ে বলল, গা তো গরম না? কি হয়েছে তোর? মুখ এরকম শুকনো শুকনো লাগছে কেন? চোখ দুটো এরকম ফুলে আছে কেন? কান্না করেছিস রাতে? রোশানের কথায় অনি চমকালো খানিকটা, তবে সেটা ওদের বুঝতে দিল না। মেকি হাসলো। মেকি হেসে বলল, কান্না করব কেন? রাতে ঘুম হচ্ছে না ঠিক মতো, তাই এই অবস্থা। অর্নি, সত্যি করে বল, সেদিন ভাইয়ের সাথে তোর ঝগড়া হয়েছিল? তোর ভাইয়ার সাথে ঝগড়া করার মতো কোনো সম্পর্ক আছে আমাদের? নূর আর রোশান অনির কথা বিশ্বাস করতে পারল না। নূর অনির হাত ধরে বলল, তুই কিছু বলছিস না, ভাইয়া কিছু বলছে না, বুঝবো কি করে আমি? কিছু হয়নি নূর। আচ্ছা, তোদের দুজনকে সামনাসামনি জিজ্ঞেস করবো আমি। ওয়েট, ভাইয়াকে আসতে বলছি। নূর দেখ, উৎসব ভাইকে ডাকবি না এখানে। নূরের এবার রাগ হলো বেশ। মৃদু চিৎকার করে বলল। নূর অর্নির কথার তোয়াক্কা না করে উৎসবকে ফোন করে ডাকলো এখানে। অর্নি বাসায় যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছিল, কিন্তু নূর আটকে দিয়েছে ওকে। উৎসব না আসা অবধি কিছুতেই যেতে দিবে না ওকে। অর্নির ভালো লাগছে না, একটু হলে কেঁদে দিবে। উৎসবের মুখোমুখি কিভাবে হবে ও? উৎসবের সামনে যে দাঁড়াতে পারবে না অর্নি। মিনিট 15 মাঝে উৎসব এসে উপস্থিত হলো সেখানে। অর্নি মাথা নিচু করে নিল। নূর ওর ভাইকে জিজ্ঞেস করলো, এবার একটু ক্লিয়ারলি বলবে ভাইয়া, তোমাদের মাঝে কি হয়েছে? উৎসব নূরের কথার জবাব দিল না, এক দৃষ্টে অর্নিকে দেখছে। 2 দিন বাদে অর্নির মুখটা দেখলো ও। ওর থেকে চোখ সরাতেই পারছে না উৎসব, যেন অনেক দিনের দেখা না পাওয়ার তৃষ্ণা মেটাচ্ছে আজ। নূর আবারও একই প্রশ্ন করলো। উৎসব 2 কদম এগিয়ে অর্নির সামনে গিয়ে দাঁড়ালো। অর্নি এক পলক উৎসবের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। উৎসব অর্নির হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, কি হয়েছে তোমার? সেদিন হুট করেই ওভাবে বাসা থেকে চলে গেলে, ফোন অফ করে রেখেছিলে, ভার্সিটি আসনি, কারণ কি অর্নি? সেদিন তো তুমি নিজে বললে আমার পাশে অন্য কাউকে সহ্য হয় না তোমার, আমি যেন শুধু তোমাকেই ভালোবাসি। সব তো ঠিক হয়ে গেছিল অর্নি, তাহলে হঠাৎ করে কি হলো যে তুমি এমন করছো? অর্নি উৎসবের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সেদিন যা বলেছি ভুল বলেছি উৎসব ভাই, আপনি ভুলে যান আমাকে। ঈশা আপনাকে খুব ভালোবাসে, আপনি ওকেই ভালোবাসুন। অর্নির এমন কথায় উৎসব হুট করে রেগে গেল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ক্যান্টিনেই অর্নির 2 বাহু শক্ত করে চেপে ধরে চিৎকার করে বলল, এখন তুমি ঠিক করে দিবে আমি কাকে ভালোবাসবো আর কাকে ভালোবাসবো না। একদিন বলবে তোমাকে ভালোবাসতে, অন্য মেয়ে যাতে আমাকে স্পর্শ করতে না পারে। আজ আবার বলছো তোমায় ভুলে গিয়ে ঈশাকে ভালোবাসতে।
আমাকে কি মনে হয় তোমার? চাবি দেওয়া পুতুল? যা বলবে তাই শুনবো, যেভাবে নাচাবে সেভাবেই নাচবো? আমার ভালোবাসা কি তোমার কাছে খেলনা মনে হচ্ছে, যে আজ কাছে টেনে নিলাম তো কালই ছুঁড়ে ফেলে দিলাম? এত সস্তা মনে হয় তোমাকে নিয়ে আমার অনুভূতিগুলো? অনি বহু কষ্টে চোখের পানি আটকে রেখেছে, কাঁপা কাঁপা স্বরে বলল। উৎসব ভাই ছাড়ুন, আমাকে লাগছে। উৎসব ছাড়ার বদলে আরো শক্ত করে ধরল অনির বাহু। অনি ব্যথায় মৃদু চিৎকার করে উঠল, গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। নূর আর রুশান অনিকে ছেড়ে দিতে বলেছে। উৎসব আশেপাশে চোখ বুলিয়ে অনির বাহু ছেড়ে দিল। অনি 2 গালে হাত রেখে নরম স্বরে বলল, কি হয়েছে তোমার, বলো না, কেন এমন করছো? না বললে বুঝবো কি করে? অনি খানিকটা দূরে সরে গিয়ে বলল, কিছু হয়নি, সব ঠিকঠাক আছে। আপনি আমার থেকে দূরে থাকুন উৎসব ভাই, এটা আমাদের দুজনের জন্যই ভালো। কথাটা বলে অনি দৌড়ে বেরিয়ে গেল ক্যান্টিন থেকে। উৎসব রাগে একটা টেবিলে উল্টো ফেলে চেয়ারে লাথি মারল। অনি গেট অবধি এসে থেমে পিছন ফিরে উৎসবের দিকে তাকায় একবার, তারপর আবার চোখের পানি মুছে নিয়ে দৌড়ে বেরিয়ে ভার্সিটি থেকে একটা রিক্সা ডেকে তাতে উঠে পড়ে। এবার আর নিজেকে ধরে রাখতে পারল না অনি, হু হু করে কেঁদে উঠল। দুপুরে খাবার খেয়ে শুয়ে আছে অনি, ঘুম আসছে না, তাই শুধু এপাশ ওপাশ করছে। ভার্সিটি থেকে ফেরার পর নূর আর রোশান অনেকবার ফোন করেছে ওকে, কিন্তু রিসিভ করেনি। কোনো কিছুই ভালো লাগছে না ওর। দরজায় কড়াঘাতের শব্দে অনি উঠে গিয়ে দরজা খুলে দিল। তারা এক প্রকার হামলে পড়ল অনির ওপর। অনিকে শক্ত করে জড়িয়ে ধরলে বলল, জানিস আমি অনেক অনেক খুশি। অনি ব্রু কুচকে জিজ্ঞেস করলো, কেন? তুই আমার ভাবি হবে অর্ণি, নিহাল ভাইয়ের বউ। উফ, আমার তো ভেবেই খুশিতে আকাশে উড়তে ইচ্ছে করছে রে। দৃষ্টি থমকে গেল অনির। টায়রা আবারও বলল, কাল তো তোদের এঙ্গেজমেন্ট, জানিস নিহাল ভাই নিজে তোর জন্য রিং চুজ করেছে। চমকালো অর্নি। এত তাড়াতাড়ি সব ঠিক হয়ে গেল? সময় যত এগিয়ে আসছে অর্নির তত দম বন্ধ হয়ে আসছে। তবুও নিজেকে সামলে নিয়ে মুখে হাসি ফোটালো। টায়রা অর্নির গালে হাত রেখে বলল, আচ্ছা তুই খুশি তো? অর্নি মেয়েকে হাসলো। ভাবলো ওর খুশি হওয়া বা না হওয়াতে কি আসে যায়, যেখানে বাকি সবাই খুশি সেখানেও নিজের একার খুশিটা কিভাবে ভাবতে পারে। অর্নিকে নিশ্চুপ থাকতে দেখে টায়রা আবারও একই প্রশ্ন করলো। অর্নি হেসে বলল, তোমাদের খুশিতেই আমি খুশি। টায়রা জড়িয়ে ধরল অর্নিকে। অর্নিও মলিন হেসে টায়রার পিঠে আলতো করে হাত রাখলো। নূরকে একের পর এক ফোন করেই যাচ্ছে অর্নি, কিন্তু নূর ফোন তুলছে না। অর্নি খুব ভালো করেই জানে নূর ওর উপর প্রচণ্ড রেগে আছে, তাই ইচ্ছে করে ফোন তুলছে না। অর্নি টেক্সট করলো নূরকে, ইটস আর্জেন্ট নূর, ফোন রিসিভ কর। এবার না চাওয়া সত্ত্বেও নূর ফোন রিসিভ করলো। অর্নি কপার ট্রাক দেখিয়ে বলল, ফোনের কাছে থেকেও ফোন তুলছিস না কেন? ইচ্ছে হয়নি তাই। আচ্ছা ছাড় সেসব কথা, যার জন্য ফোন করেছিলাম। অনি ভাই থেকে প্রচণ্ড ভালোবাসে। কাল ভার্সিটি থেকে ফেরার পর আর রুম থেকে বের হয়নি। এসব কথা শুনে অনেক খারাপ লাগলেও সেটাকে পাত্তা না দেওয়ার চেষ্টা করলো। উৎসবকে নিয়ে ভাবতে চায় না ও আর। যে ভাগ্যে নেই তাকে নিয়ে ভেবেই বা কী হবে, এই ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লো অর্নি। তারপর বলল, সন্ধ্যায় আমাদের বাসায় আসিস, রুশানকে জানিয়ে দিয়েছি আমি, ও আসবে বলেছে। নূর কপাল কুঁচকায় অর্নির কথায়। হঠাৎ বাড়িতে ডাকছে কেন ভেবে পেল না। কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করলো, হঠাৎ বাসায় কেন? সেটা আসলেই দেখতে পারবি, এখন রাখছি রে, সন্ধ্যায় দেখা হচ্ছে তাহলে। নূরকে আর কিছু বলার সুযোগ না দিয়েই লাইন কেটে দিল অর্নি। ও নূরের সাথে বেশিক্ষণ কথা বলতে পারতো না, আর একটু হলেই হাওমাও করে কেঁদে দিত। পরে নূর হাজারটা প্রশ্ন করত, তার থেকে ফোনটা রেখে দিল, এটাই ভালো। নূর আর রোশন মাত্র অর্নিতে বাসায় এলো। ওদের দুজনকে দেখে মিসেস অদিতি আর অর্ণব ভীষণ খুশি হয়েছেন। এখানে নিহালের পুরো পরিবার উপস্থিত আছে। মিসেস অদিতি নূরকে বললেন, অর্নি ওর ঘরেই আছে, তোমরা যাও। নূর আর রোশান সম্মতি জানিয়ে অর্নির ঘরে চলে গেল। সেখানে গিয়ে আরেক দফা অবাক হলো অর্নিকে লং চুড়িদার পরা দেখে। অর্নি সচরাচর এসব চুড়িদার পরে না। নূর এগিয়ে গিয়ে বলল, আজকে বাসায় কোনো অকেশন আছে?
নূর এগিয়ে গিয়ে প্রশ্ন করলো। অর্ণি ছোট্ট করে বলল। নূর আবারও জিজ্ঞেস করলো, কিসের? এসছিস যেহেতু তাহলে অবশ্যই জানতে পারবি, ধৈর্য ধর একটু। রুশান অর্ণির পাশে গিয়ে বসে পড়ল। দোস্ত, তোর কি হয়েছে রে? কয়েকদিন যাবৎ এমন বিহেভিয়ার করছিস কেন? অর্ণি হাসলো রুশানের কথায়। অর্ণি বলল, তোকে একটা প্রশ্ন করা হয়েছে অর্ণি, আর তুই হাসছিস? অর্ণি কিছু বলে ওঠার আগেই টায়রা এলো সেখানে। অর্ণির সামনে গিয়ে ওকে দাঁড় করালো। অর্ণির হাত ধরে রুশান আর নূরকে উদ্দেশ্য করে বলল, তোমরা এসো। কথাটা বলেই টায়রা অর্ণিকে নিয়ে বেরিয়ে গেল। রুশান আর নূর একে অপরের মুখ চাওয়াচাই করলো। তারপর ওরা দুজনেই বেরিয়ে এলো। ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল নিহালের পাশে অর্ণিকে বসানো হয়েছে। নূর রুশান দুজনেই বেশ অবাক হলো। অর্ণি মাথা নিচু করে বসে আছে। নূর আর রুশানের অবাকের মাত্রা আরো বাড়িয়ে দিতে নিহাল বক্স থেকে রিং বের করে অর্ণির অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। অর্ণির চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, যা নূর বা রোশান কারোর চোখেই এড়ালো না। অর্ণব অর্ণিকে রিং এগিয়ে দিল। অর্ণির হাত কাঁপছে। টায়রা অর্ণির হাত ধরে রিং পরিয়ে দিল নিহালের আঙ্গুলে। নূর যেন ওর চোখকে বিশ্বাস করতে পারছে না। নূর টায়রাকে বলে অর্ণিকে নিয়ে ওর ঘরে চলে গেল। মৃদু চিৎকার করে জিজ্ঞেস করলো, এসব কি অর্ণি? অর্ণি চুপ করে রইল। নূর আবারও বলল, এই জন্য তুই আমাদের এখানে রেখেছিস? নূর অর্ণির দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলল, কি করে করতে পারলি তুই এটা? তুই জানিস না ভাই তোকে কতটা ভালোবাসে? আর তুই নিজেও তো ভালোবাসিস ভাইয়াকে, তাহলে নিহালের সাথে এঙ্গেজড কেন হলি অর্ণি? অর্ণি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোর ভাইকে বল আমায় ভুলে যেতে, আমি ওনাকে ভালোবাসি না। নূর রেগে গিয়ে সপাটে চর বসালো অর্ণির গালে। অর্ণি মাথা নিচু চুপচাপ দাঁড়িয়ে আছে। নূর চর মারাতেও অর্ণির কোনো হেলদোল নেই। নূর বলল, কেন বারবার মিথ্যে বলছিস? আমি সেদিন ঘরের বাইরে থেকে সবটা শুনেছি অর্ণি। তোদের মাঝে সবটা ঠিক হয়ে গেছিল সেদিন, তাহলে এই জন্য তুই ওভাবে ছুটে? হ্যাঁ, এবার তো তোদের কাছে সবটা পরিষ্কার। নূর, তুই উৎসব ভাইয়াকে বোঝা গিয়ে ভুলে যেতে বল আমাকে, এখানে ওনার জন্যই ভালো। আর তোর? নূরের প্রশ্নে চকিত তাকালো ওর দিকে। মেকি হেসে বলল, এতে ওনার জন্যই ভালো, আমারও ভালোই হবে। যেখানে ভাইয়া আম্মু খুশি সেখানে আমিও। রুশান অর্ণিকে নিজের দিকে ঘোরালো, বলল, তুই তো উৎসব ভাইকে ভালোবাসিস, তাহলে কি করতাম আমি? উৎসব ভাইয়ের দুদিনের ভালোবাসার জন্য আমি আমার আম্মু আর ভাইয়াকে কষ্ট দিতাম? পারতাম না আমি এটা। তাই ওনারা যা চেয়েছে তাই করেছি আমি। অর্ণি আর নিহালের এনগেজমেন্ট এর কথা শুনলে ওর ভাই পাগল হয়ে যাবে। যাচ্ছে তাই কাণ্ড করবে, কষ্ট পাবে ভীষণ। নূর ওর ভাইয়ের কষ্টটা এখন থেকেই উপলব্ধি করতে পারছে। ভাইয়ের কথা ভেবে কেঁদে দিল নূর। অর্ণি নূরকে কান্না থামাতে বলল। নূর হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিয়ে বলল, তুই যে কষ্ট পাচ্ছিস সে বেলায় আমার ভাইয়ারা যে কষ্ট পাচ্ছে, তোর এঙ্গেজমেন্টের কথা শুনলে ওইদিকে আমার ভাই পাগল হয়ে যাবে অর্ণি। হবে না পাগল, ঈশা উৎসব ভাইয়াকে ভালোবাসে। উৎসব ভাইয়ার সাথে ঈশার বিয়ে দে, দেখবি উৎসব ভাইয়াও ভালো থাকবে। রুশান বলল, তুই বাসায় একবারও বলেছিস তুই উৎসব ভাইকে ভালোবাসিস? অর্ণি চুপ করে রইল। এতেই নূর আর রুশান বুঝে গেল অর্ণি বাসায় কিছু বলেনি। নূর বলল, এঙ্গেজমেন্ট তো হয়েছে, বিয়ে তো হয়নি, এক্ষুনি গিয়ে অর্ণব ভাইয়াকে জানাচ্ছি। কথাটা বলে নূর দরজার দিকে পা বাড়ালেই অর্ণি হাত চেপে ধরে ওর। অর্ণি বলল, কিচ্ছু জানাবি না তুই ভাইয়াকে। ভাইয়া আর আম্মুর খুশিতেই আমি খুশি। এই দুটো মানুষের খুশি আমি নষ্ট হতে দিব না। রুশান বলল, আর তোর খুশি? কিচ্ছু জানাবি না, আমিও খুশি আছি। নিহাল ভাইয়ের সাথে আমি ভালো থাকবো, আসো। নূরের রাগ তরতর করে বাড়ছে। অর্ণির বাহু শক্ত করে চেপে ধরে বলল, যদি আমার বেস্ট ফ্রেন্ড না হতি তাহলে এতক্ষণে তোকে আমি জাস্ট খুন করে ফেলতাম। আমার ভাইকে এভাবে কষ্ট দেওয়ার জন্য আজকের পর থেকে চিনি না তোকে আমি। অর্ণি নামের কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না আমার, আজ থেকে আমি এটাই মনে করব। কথাগুলো বলে অর্ণিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নূর। তারপর হর্ন হনিয়ে বেরিয়ে গেল ওর বাসা থেকে। ঘর থেকে। রুশান কি করবে বুঝতে পারছে না।
অর্ণিকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তুই থাক, ওইদিকে নূর রেগে আছে প্রচুর, ওর মাথা ঠিক নেই। আর হ্যাঁ, বিয়ে হয়নি এখনো, বহুত সময় আছে অর্নি, তুই মাথা ঠান্ডা করে একবার ভেবে দেখ। আমি আসছি দোস্ত। কথাটা বলে রুশানও দ্রুত বেরিয়ে গেল ঘর থেকে। রাত 10টা বাজে, সকলে ডিনার করছে, কিন্তু অর্ণি নেই এখানে, ও খাবে না জানিয়েছে। তবুও সবাই বেশ কবার ডেকেছিল, ওর ভালো লাগছে না বলে বের হয়নি রুম থেকে, জানিয়েছে ইচ্ছে হলে পরে খেয়ে নেবে। বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে অর্ণি, চোখ দুটো বন্ধ করে আছে, চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সন্ধ্যায় নূরের বলা কথাগুলো ভাবছে ও। বেশ কয়েকবার নূরকে ফোন করেছে, কিন্তু নূর ওর নাম্বার ব্লক করে রেখেছে। এফবিতেও মেসেজ করেছে, সেটাও সিন করে রেখে দিয়েছে। বুঝলো বেশ ভালোভাবেই রেগেছে ওর ওপর, এত সহজে এই রাগ ভাঙবে না। এমন সময় দরজায় কড়া নেড়ে নিহাল বলল, অর্নি আসবো? অর্ণি দ্রুত উঠে বসলো, গায়ে ওড়নাটা ভালোভাবে পেঁচিয়ে চোখ মুছে নিল, নিজেকে স্বাভাবিক করে বলল। অর্ণির অনুমতি পেয়ে নিহাল ভেতরে এসে বিছানায় বসলো। নিহাল বেশ কিছুক্ষণ অর্ণির দিকে দৃষ্টি স্থির করে রাখলো, তারপর বলল, সবাই এত করে বলার পরও খেতে এলি না কেন? ভালো লাগছে না। খাবার নিয়ে আসি আমি। খেতে ইচ্ছে করছে না নিহাল ভাই, ইচ্ছে হলে পরে খেয়ে নিব না। মেয়েটা এখনো আগের মতোই ভাই ডাকছে, সময়ের সাথে সাথে হয়তো ভাই ডাকটা মুছে যাবে। এতদিনকার অভ্যেস বদলাতে তো সময় লাগবেই। আর নিহালেরও উচিত সবটা মানিয়ে নেওয়ার জন্য অর্ণিকে সময় দেওয়া। কথাগুলো আপন মনে ভেবেই তপ্ত শ্বাস ফেলল নিহাল। বেশ কিছুক্ষণ দুজনেই নীরব থাকলো। নীরবতা ভেঙে নিহাল বলল, তুই কি কোনো কারণে আপসেট অর্নি? না তো, কেন? নিহাল সন্দিহান দৃষ্টিতে তাকালো অর্ণির দিকে, তারপর বলল, ঠিক লাগছে না তোকে? ভালো লাগছে না, ঘুমালেই ঠিক হয়ে যাবে। দুজনের মাঝে আবারও নীরবতা বিরাজমান। আগের ন্যায় এবারেও নিহাল নীরবতা ভেঙে বলল, কাল ক্লাস আছে না তোর? অর্ণি মাথা নাড়ালো। নিহাল বলল, তোর যদি আপত্তি না থাকে আমি পৌঁছে দিব। শান্ত দৃষ্টিতে অর্ণি তাকালো নিহালের দিকে। নিহাল ওর জবাবের আশায় চেয়ে আছে। অর্ণি লম্বা একটা শ্বাস ফেলে বলল, এর আগেও তো আমায় কলেজ ইউনিভার্সিটি দিয়ে এসেছো, তখন তো অনুমতি নাওনি, তাহলে আজ অনুমতি নিচ্ছ কেন নিহাল ভাই? তখনকার ব্যাপার আর এখনকার ব্যাপার এক না অর্নি? থমকালো অর্ণি। নিহালের সাথে যে এখন ওর অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয়েছে, মেকি হাসলো অর্ণি, তারপর বলল, আপত্তি নেই আমার। আচ্ছা তাহলে আমি সকালে আসবো, এখন ঘুমিয়ে পড়। অর্ণি মাথা নেড়ে সম্মতি জানাতে নিহাল ঘর থেকে বেরিয়ে গেল। অর্ণি কয়েক সেকেন্ড নিহালের যাওয়ার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল। ভার্সিটির সামনে বাইক থামাতে অর্ণি নেমে পড়ল। নিহাল বাইক ঘুরিয়ে বলল, ক্লাস শেষ হবে কয়টায়? তোমার আসতে হবে না, আমি চলে যেতে পারবো। আচ্ছা তো সাবধানে থাকিস। কথাটা বলে নিহাল চলে গেল নিজ গন্তব্যে। অর্ণি পুরো মাঠে চোখ বুলালো, কোথাও নূর বা রুশানকে দেখতে পেল না। ক্যান্টিনে যেতেই দেখলো নূর আর রুশান বসে আছে। অর্ণি গিয়ে চেয়ার টেনে বসতেই নূর উঠে দাঁড়ালো। ওখান থেকে চলে যাওয়ার জন্য দ্রুত হতেই অর্ণি নূরকে আটকে দেয়, বলে, কেন এমন করছিস আমার সাথে? আমাদের এত বছরের বন্ধুত্ব এভাবে শেষ করে দিতে পারিস না তুই। নূর অর্ণির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, পারি, তোর জন্য আজ আমার ভাই কষ্ট পাচ্ছে অর্নি। আমার ভাইয়ের কষ্ট আমি সহ্য করতে পারবো না। তুই আমার ভাইকে যেই পরিমাণ কষ্ট দিচ্ছিস সেটা কখনো ভুলবো না আমি, ক্ষমা করবো না তোকে কোনোদিনও। আমার দিকটা বোঝার চেষ্টা করবি না একবার? কি বুঝবো তোর দিক? তুই যদি বাসায় জানাতি, দেন যদি কেউ মেনে না নিত তাহলে একটা কথা ছিল, কিন্তু তুই সেরকমটা করিস নাই। বাসায় জানাসনি, নিজের মর্জিতে আমার ভাইয়াকে এইভাবে কষ্ট দিচ্ছিস তুই। আমার জায়গায় দাঁড়িয়ে নূর তুই অর্নি, বাচ্চা না আমিও শান্তকে ভালোবাসি। স্বামী শান্তর সাথে রিলেশনে যাওয়ার আগে আমার পরিবারকে ম্যানেজ করেছি, তারপর পারিবারিকভাবে আংটি বদল হয়েছে আমাদের। তুই পারতি না বাসায় একেবারে জন্য জানাতে? হ্যাঁ, আমার আর তোর সিচুয়েশনটা আলাদা, আমি মানছি অর্ণব ভাই
আর আন্টি হয়তো প্রথমে রাজি হতো না, একটু কষ্ট হতো ওনাদের মানাতে। তুই অন্তত একটা বার বলে তো দেখতে পারতি, পরে না মানলে ভাইয়ের উপর ছেড়ে দিতি সবটা। ভাইয়া সবটা ঠিক করে নিত, ঠিক মানিয়ে নিত অর্ণব ভাইয়াকে আর আন্টিকে। একদম কথা বলবি না তুই। কথাটা বলে রেগে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল নূর। অর্ণি একটা চেয়ারে বসে নিঃশব্দে চোখের জল ফেলছে। কাঁধে স্পর্শ পেয়ে পাশে তাকিয়ে রুশানকে দেখল। রুশানকে জাপটে ধরে কাঁদতে শুরু করে দিল। রুশান অর্ণির মাথায় হাত বুলালো খানিক সময়, তারপর অর্ণির সামনে বসে ওর হাত দুটো ধরে বলল, কাঁদিস না, এখন কেঁদে কি হবে বল? তুইও বন্ধুত্ব শেষ করে দিবি তাই না? দাঁড়িয়ে আছিস কেন? তোরও যা যা বলার আছে বল, বলে চলে যা আমায় ছেড়ে। রুশান অর্ণির চোখের পানি মুছে দিয়ে বলল, ধুর, আমি কেন বন্ধুত্ব শেষ করব? তোদের ছাড়া আমার চলবে নাকি? নূরের কথা ধরিস না তো, ওর মন মেজাজ ঠিক নেই, তাই ওরকম বলেছে। রাগ কমলে দেখবি সববার আগে তোর কাছে ছুটে আসবি। তুই কান্না অফ কর। অর্ণি কিছু বলল না। রুশান আবারও বলল, এখনো সময় আছে অর্ণি, সবটা তোর হাতে। তুই একবার বাসায় জানা উৎসব ভাইয়ের কথা। অর্ণি তখনও নিশ্চুপ। রুশান বলল, আমি উৎসব ভাইকে ডাকছি এখানে, কথা বল দুজনে। তুই একা না পারলে উৎসব ভাইকে নিয়ে গিয়ে তারপর কথা বল অর্ণব ভাই আর আন্টির সাথে। আই হোপ ওনারা বুঝবেন। কথাগুলো বলে রুশান ফোন বের করলো উৎসবকে ফোন করার জন্য। অর্ণি বলল, ডাকিস না ওনাকে, আমি দাঁড়াতে পারবো না ওনার সামনে। সমস্যা থেকে পালিয়ে বেড়ালেই সমস্যা সমাধান হয় না অর্ণি, শক্তভাবে দাঁড়িয়ে সেটার মোকাবেলা করতে হয়। এতদিন তো পালিয়ে বেরিয়েছিস, কোনো সমাধান হয়েছে? হয়নি, উল্টো আরও কষ্ট পাচ্ছিস এখনও। উৎসব ভাইকে টেক্সট করে দিয়েছি, উনি 10 মিনিটের মাঝেই ক্যাম্পাসে ঢুকছে, কথা বল দুজনে। অর্ণি নির্বিকারভাবে বসে রইল। রুশান বলল, তুই এখানেই বস, আমি দেখছি নূর আবার কোথায় গেল, ওকে নিয়েই আসছি আমি। অর্ণি সম্মতি জানাতেই রুশান উঠে গেল। ওখানেই চুপচাপ বসে রইল অর্ণি। এমন সময় কেউ একজন বসে অর্ণির সামনে। অর্ণি মাথা তুলে মাহিরকে দেখতে পেয়ে বিরক্ত হলো বেশ। উঠে চলে যেতে চাইলে মাহির বলল, ভালোই তো ছেলে জুটিয়েছ, একদিন উৎসব তো একদিন আজকের ওই ছেলেটা। তা আমাকে একটু সময় দিতে পারো? ওদের থেকে খারাপ তো হবে না আমার পারফরমেন্স। পিছনে ঘুরে সপাটে চর বসালো অর্ণি মাহিরের গালে। রাগে গা জ্বলে যাচ্ছে, কিসব উল্টাপাল্টা বলছে। মাহির দাঁড়িয়ে রক্ত চক্ষু নিয়ে তাকালো অর্ণির দিকে। অর্ণি ওর দিকে আঙুল তাক করে বলল, একদম উল্টাপাল্টা বলবেন না। মাহির অর্ণির বা হাত ধরে দ্বিগুণ তেজ নিয়ে বলল, আমি যখন ভালোবাসি বলেছিলাম তখন তো খুব সতীর সাদী সেজেছিলে। রিলেশন করবে না, ভালোবাসবে না, তাহলে দুটো ছেলে নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? নাকি একজনে পোষায় না? না পোষালে আমায় বলো, আমি একদম পুষিয়ে। অর্ণির ঘৃণায় চোখ বন্ধ করে নিল। চর মারার জন্য আবারও ডান হাত তুলতেই উৎসব এসে মাহিরের ঘাড় ধরে মুখ টেবিলের সাথে চেপে ধরল। মাহির ছাড়া পাওয়ার চেষ্টা চালাচ্ছে। উৎসব ঠেসে ধরে রেখেছে মাহিরকে। দাঁতে দাঁত চেপে বলল, একদম উল্টাপাল্টা কথা বলবি না অর্ণির সম্বন্ধে, জানে মেরে ফেলবো। রুশান আর নূর এসে উৎসবকে ছাড়িয়ে নিল। মাহির উঠে গিয়ে নিজের শার্ট ঠিক করে নিয়ে অর্ণির দিকে রাগ চোখে তাকিয়ে বলল, পার পাবে না একদম। উৎসব মাহিরের কলার টেনে ধরে বলল, তোর চোখ একদম উপড়ে ফেলবো আমি। কোন সাহসে আবার অর্ণির দিকে চোখ তুলে তাকাস তুই? কথাটা বলে উৎসব মাহিরের নাক বরাবর ঘুষি মারল। এত জোরে মেরেছে যে নাক ফেটে রক্ত বেরিয়ে এলো খানিকটা। মাহির ঝাড়া মেরে উৎসবের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নাকের রক্ত মুছে নিয়ে তাকালো দুজনের দিকে। তারপর চলে গেল সেখান থেকে। নূর অর্ণির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, তুই ঠিক আছিস অর্ণি? অর্ণি কিছু না বলে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতেই বলল, আমি খারাপ আর বাজে একটা মেয়ে, তাই না রে নূর?
নূর অর্ণির চোখের পানি মুছে দিল। রুশান অর্ণির কাঁধে হাত রেখে বলল, কী সব ভুলভাল বলছিস? তুই খারাপ হতে যাবি কেন? আমি যদি বাজে না হই তাহলে মাহির আমাকে এত নোংরা নোংরা কথা শোনানোর স্কোপ কোথায় বল? হ্যাঁ, খারাপ তুমি, ভীষণ রকমের খারাপ। তোমাদের মতো মেয়েদের জন্য যারা সত্যিকারের অর্থে ভালোবাসে তাদেরও বদনাম হয়। ছেলেরা খারাপ হয়, ভালোবাসা হারায়। তোমার মতো মেয়েরাই একটা ছেলের জীবন নষ্ট করে দিতে দুবার ভাবে না। এতই যদি পরিবারের উপর দরদ, তাহলে শুরুতে সবটা ক্লিয়ার করোনি কেন? পেছন পেছন ঘোরাবা, তারপর নিজের অনুভূতিও প্রকাশ করবা, তারপর একটা টাইমে এসে সেই ছেলেটার ভালোবাসার কথা বিন্দুমাত্র চিন্তা না করে পরিবারের দোহাই দিয়ে চলে যাও। পেছন ফিরে একবারও তাকাও সেই ছেলেটার দিকে। যদি তাকাতে তাহলে অবশ্যই দেখতে পেতে সেই ছেলেটার তোমাকে হারানোর আহাজারি। দেখতে পেতে সেই ছেলেটার চোখে তোমার জন্য এক আকাশসম ভালোবাসা। কিন্তু না, তোমরা পেছনে ফিরে তাকাও না। তোমরা নিজেদের মন মর্জি মতো কাছে টেনে নেবে, আবার তোমাদের মর্জি মতোই দূরে ঠেলে দিতে দুবার ভাবো না। এতই যখন পরিবার নিয়ে চিন্তা, তাহলে সেদিন তোমার মনের অনুভূতিগুলো ব্যক্ত করেছিলে কেন আমার সামনে? একেবারে দূরে সরে যেতে পারোনি? আমার সামনে থেকে কেন তোমার প্রতি আমার ভালোবাসাটা আরও গভীর থেকে গভীর করেছো? উৎসবের এমন সব কথায় অর্ণি এবার শব্দ করেই কেঁদে দিল। নূর ওর ভাইকে বলল, ভাইয়া কি বলছো এসব? এমনিতেই মাহিরের ওইরকম বিহেভিয়ার, তার উপর আবার তুমি এসব বলছো? উৎসব অন্যদিকে ঘুরে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। রাগ নিয়ন্ত্রণের সব রকম কৌশল অবলম্বন করতে লাগলো। লম্বা একটা শ্বাস ফেলে অর্ণির সামনে গিয়ে দাঁড়ালো। অর্ণির দুগালে হাত রেখে বলল, অর্ণি প্লিজ এরকমটা করো না। জাস্ট এঙ্গেজমেন্ট হয়েছে, এটা কোনো ফ্যাক্টই না। প্লিজ প্লিজ একটাবার অন্তত নিজের কথা ভাবো, আমার কথা ভাবো। এই বিয়েটাতে তুমি হ্যাপি থাকবে না অর্ণি? পাগলেও তো নিজের ভালোটা বুঝে অর্ণি। আর তুমি? অর্ণি তখনও চুপচাপ চোখের জল ফেলছে। নূর অর্ণিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, দোস্ত একটাবার ভেবে দেখ না, এখানে তুইও কষ্ট পাচ্ছিস আর আমার ভাইটাকেও কষ্ট দিচ্ছিস। এরকমটা করিস না অর্ণি, এখনো হাতে অনেক সময় আছে। তুই একবার অর্ণব ভাইয়াকে বুঝিয়ে বল। আমি শিওর অর্ণব ভাইয়া আর দ্বিমত করবে না। প্লিজ দোস্ত, আমার ভাইকে এভাবে কষ্ট দিস না, একবার কথা বলে। অর্ণি কাঁদতে কাঁদতেই বলল, আমি পারবো না রে। অর্ণির কথায় উৎসবের মেজাজ আরো গরম হলো। অর্ণির হাত শক্ত করে চেপে ধরে বলল, ওকে ফাইন, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। কথাগুলো বলে উৎসব টেনে হিসড়ে অর্ণিকে নিয়ে গাড়িতে বসালো। তারপরও নিজেও গাড়ি বসে স্টার্ট দিল। নূর আর রুশানও ছুটলো ওদের পেছনে। অর্ণিদের বাসার সামনে এসে উৎসব গাড়ি থামায়। নিজে নেমে অর্ণিকে টেনে বার করে গাড়ি থেকে। অর্ণি বলল, প্লিজ উৎসব ভাই, এরকমটা করবেন না আপনি। উৎসব অর্ণির দিকে ঘুরে লাল লাল চোখে তাকায়। উৎসবের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। অর্ণির দিকে ঝুঁকে ঠোঁটে আঙ্গুল নিয়ে বলল, উস, একদম কথা বলবে না তুমি। এবার যা বলার আর করার আমি করব। কথাটা বলে উৎসব অর্ণিকে টেনে বাসার ভিতরে নিয়ে গেল। অর্ণিকে এভাবে একটা ছেলে টেনে আনায় মিসেস অদিতি কিচেন থেকে দ্রুত বেরিয়ে এলেন। এমন সময় নূর আর রুশানও উপস্থিত হলে সেখানে। অর্ণির এরূপ অবস্থা দেখে মিসেস অদিতি জিজ্ঞেস করলেন, কি হয়েছে অর্ণি? আর ছেলেটাকে? নূর এগিয়ে এসে বলল, আন্টি, এইটা আমার ভাই, তুমি একটু অর্ণব ভাইয়াকে ডেকে দিবে? মিসেস অদিতি উৎসবের দিকে তাকালেন একবার, তারপর আবারও তাকালেন অর্ণির হাতের দিকে, যে হাতটা উৎসব শক্ত করে চেপে ধরে রেখেছে। মিসেস অদিতি দৃষ্টি সরিয়ে নিয়ে অর্ণবের রুমে গেলেন ওকে ডাকার জন্য। অর্ণবকে ডেকে মিসেস অদিতি আবারও সেখানে এসে উপস্থিত হলেন। নূরকে বলল, নূর, কিছু হয়েছে? অর্ণিকে এমন দেখাচ্ছে কেন? রিল্যাক্স আন্টি, কিছু হয়নি। কথাটা যেন বিশ্বাস হলো না মিসেস অদিতির। কিছু তো গন্ডগোল আছে, নয়তো হুট করে নূরের ভাই এ বাসায় আসবে কেন? উনি আবারও সন্দিহান দৃষ্টিতে তাকালেন উৎসবের দিকে। তারপর নূরকে বলল, তোমার ভাইকে নিয়ে বসো,
আমি চা নাস্তার ব্যবস্থা করছি। রুশান বলল। তার কোনো দরকার নাই। এমন সময় সেখানে উপস্থিত হলো অর্ণব। উৎসবকে দেখে চিনতে পারল না। নূর পরিচয় বলতেই বেশ অবাক হলো ও। হঠাৎ উৎসবের ওর সাথে কি কাজ থাকতে পারে ভেবে পেল না অর্ণব। উৎসব তখনও শক্ত করে অর্ণির হাত ধরে রেখেছিল। তা দেখে ব্রু কুঁচকে ফেলল অর্ণব। উৎসব আর অর্ণব মুখোমুখি বসে আছে। পাশে এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অর্ণি। ওর পাশে নূর আর রুশানও আছে। উৎসব নড়ে চড়ে বসে ঠিক করে নিল নিজেকে। তারপর গলা ছেড়ে অর্ণবের চোখের দিকে তাকিয়েই বলল, আমি অন্যকে ভালোবাসি। অর্ণব চমকালো না। ও দেখে আন্দাজ করতে পারছিল এরকম কিছুই হবে। অর্ণি একবার আর চোখে নিজের ভাই আর উৎসবের দিকে তাকিয়ে মাথা আবার নিচু করে নিল। অর্ণব বলল, হ্যাঁ, তারপর আমি কি করতে পারি এখন? আপনি নিহালের সাথে অন্যের বিয়েটা ভেঙে দিন। জাস্ট এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে না। আর বিয়ে হলেও আমার সমস্যা ছিল না, আমার অন্যি হলেই হলো। অর্ণি চমকে তাকালো উৎসবের দিকে। লোকটা অকপটে ওর ভাইয়ের সামনে বসে ওকে বিয়ে করার কথা বলে যাচ্ছে। একটু ঘাবড়াচ্ছেও না। অর্ণব ব্রুকুচকে বলল, তোমার কথায় আমি আমার বোনের বিয়ে ভাঙবো কেন? এবার উৎসব সরাসরি দৃষ্টি তাক করলো অর্ণির দিকে। অর্ণি ওর দিকে তাকিয়েই আছে। উৎসব অর্ণির চোখের দিকে তাকিয়েই অর্ণবকে বলল, আমার কথাই ভাঙতে হবে না, আপনার বোনের কথা ভেবেই বিয়েটা ভেঙে দিন। অর্ণিও আমাকে ভালোবাসে। এবার অর্ণব চমকালো। একটু না বেশ অনেকটাই চমকেছে অর্ণব। অর্ণির দিকে তাকাতে অর্ণি দ্রুত মাথা নিচু করে নিল। রুশানের একটা হাত শক্ত করে চেপে ধরল। রুশান অর্ণির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চিন্তা করিস না, ভালোই হবে, দেখিস। অর্ণি তবুও শান্ত হতে পারল না। হাত পা রীতিমতো কাঁপছে ওর। এবার ওর ভাইয়ের উত্তর কি আসে এই ভেবে চিন্তা হচ্ছে ভীষণ। নূর, রুশান, অর্ণি, উৎসব সকলেরই। অর্ণব ধীর পায়ে অর্ণির দিকে এগিয়ে গেল। অর্ণির সাথে সাথেই মাথা নিচু করে নেয়। গম্ভীর কণ্ঠে অর্ণিকে বলল, তাকা আমার দিকে। অর্ণি তাকালো না, মাথা নিচু করেই রইল। অর্ণব ধমকের স্বরে বলল, তাকাতে বললাম না আমার দিকে। কেঁপে উঠল অর্ণি। আস্তে আস্তে চোখ তুলে তাকালো অর্ণবের দিকে। অর্ণবের চোখ দুটো লাল টকটক হয়ে আছে। অর্ণব থমথমে গলায় উৎসবকে ইশারায় দেখিয়ে অর্ণিকে প্রশ্ন করল, ভালোবাসিস ওকে? অর্ণির গলা শুকিয়ে আসছে। যদি হ্যাঁ বলে তাহলে অর্ণবের রিয়াকশন কেমন হবে কে জানে। অর্ণি আমতা আমতা করে বলল, ভাইয়া। এক কথায় উত্তর দিবি, হ্যাঁ কি না। ভালোবাসিস ওসবকে? অর্ণি নূর আর রুশানের দিকে তাকালো। ওরা দুজনে ইশারায় হ্যাঁ বলতে বলছে। অর্ণি এক পলক উৎসবের দিকেও তাকালো। উৎসব ওর চোখের দিকেই তাকিয়ে আছে। অর্ণি একটা লম্বা শ্বাস টেনে চোখ বন্ধ করে ফেলল। তারপর মাথা উপর নিচ ঝাঁকালো, যার অর্থ অর্ণি উৎসবকে ভালোবাসে। অর্ণির জবাবে উৎসবের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। নূর আর রুশানও বেজায় খুশি। আচমকায় অর্ণির গালে ঠাস করে চর বসালেন মিসেস অদিতি। অর্ণব সহ সকলেই চমকে উঠল। এতগুলো বছরে যে কখনো সামান্য ফুলের টোকাও লাগতে দেয়নি, আর আজ সে কি না মারল। অর্ণি গালে হাত দিয়ে মাথা নিচু করে কাঁদছে। মিসেস অদিতি অর্ণির হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বললেন, বেয়াদব মেয়ে, কাল নিহালের সঙ্গে তোর এঙ্গেজমেন্ট হলো, আর আজ তুই আমাদের সামনে দাঁড়িয়ে অন্য একটা ছেলেকে ভালোবাসার কথা বলছিস? লজ্জা করছে না তোর? কথাগুলো বলে মিসেস অদিতি আবারও চরমার্তি উদ্যত হলেই অর্ণব অর্ণিকে টেনে নিজের কাছে নিয়ে নেয়। তারপর বলে, আম্মু, মারছো কেন ওকে? পাগল হলে নাকি? একদম হাত তুলবে না ওর গায়ে। মিসেস অদিতি রাগী স্বরে বলল, এখন নিহাল ওরা যদি জানে তোর বোনের কর্মকাণ্ড, আমি মুখ দেখাবো কি করে আমার ভাইকে? অর্ণব গম্ভীর স্বরে বলল, অর্ণি আহামরি এমন কোনো অন্যায় করেনি যে তুমি মামা মামিকে মুখ দেখাতে পারবে না। ভালোবাসা কোনো অন্যায় নয়, বরং আমরা ভুল করেছি ওর মতামত না নিয়ে। ওর কোনো পছন্দ আছে কি না এটা জিজ্ঞেস না করে আমরা ভুল করেছি। তোর আশকারা পেয়ে পেয়েও এমন হয়েছে।
একটা বারও আমাদের মান সম্মানের কথা ভাবলো না। বেয়াদব মেয়ে। কথা আছে না, পর কখনো আপন হয় না। এখন সেটাই সত্যি মনে হচ্ছে আমার। ও যদি আমার নিজের। এইটুকু বলেই মিসেস অদিতি নিজের মুখ দু হাতে চেপে ধরলেন। বেশ উত্তেজিত আর রেগে থাকার কারণে কথাগুলো বেরিয়ে গেছে মুখ দিয়ে। এখন উনি নিজেই ভয় পাচ্ছেন অর্ণির কথা ভেবে। মায়ের মুখে এরকম কথা শুনে অর্ণি চমকে তাকালো, সাথে অবাক হলো সেখানে উপস্থিত নূর, রুশান আর উৎসবও। অর্ণব মিসেস অদিতিকে ধমকের স্বরে বললেন, আম্মু এবার বেশি বেশি হয়ে যাচ্ছে না? তোমার আইডিয়া আছে তুমি কি সব বলছো? অর্ণি অর্ণবের দিকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মিসেস অদিতির সামনে গিয়ে দাঁড়ালো। মিসেস অদিতির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আম্মু, ও আম্মু, একটু আগে এসব কি বলেছিলে? তুমি থেমে গেলে কেন? পুরো কথা শেষ করো। আমি তোমাদের মেয়ে নই। তুমি আমার নিজের আম্মু না? ভাইয়া আমার নিজের ভাই না? ও আম্মু, চুপ করে আছো কেন তুমি? বলো না। আচ্ছা এটা বলো, এতক্ষণ যা যা বলেছো সব মিথ্যে। আমি তোমার নিজের মেয়ে। আমাকে তুমি নিজের গর্ভে ধারণ করেছো, তাই না আম্মু? এটাই তো সত্যি। বলো না, বলো না, চুপ করে আছো কেন? মিসেস অদিতি আঁচলে মুখ চেপে ধরে ডুকরে কেঁদে দিল। এতে অর্ণি যা বোঝার বুঝে গিয়েছে। ও এতদিন ও যাকে নিজের আম্মু ভাই ভেবেছে তারা কেউ ওর নিজের না। কথাটা ভাবতেই ধপ করে ফ্লোরে বসে শব্দ করে কেঁদে দিল। অর্ণব এক সাইডে গিয়ে দেয়ালে এক হাত রেখে মাথা নিচু করে আছে। ওর চোখে জল টলমল করছে। নূর আর রুশান এগিয়ে গিয়ে বসলো ওর কাছে। রুশান বলল, আরে দোস্ত, কান্না করিস কেন? আন্টি কি একবারও বলেছে নাকি তুই ওনার নিজের মেয়ে না? রাগের মাথায় কী সব বলেছে আন্টি নিজেই জানে না। নূর ও রুশানের কথায় তাল মিলিয়ে বলল, রোশান ঠিক বলেছে অর্ণি, আন্টি তো এরকম কিছু বলেনি, তুই বেশি ভাবছিস। অর্ণি কাঁদতে কাঁদতেই বলল, তোর ভাইয়ের সাথে ওই মেয়েটা কে রে নূর? নূর একবার ভাইয়ের দিকে তাকালো, তারপর বেশ খুশি মনে বলল, তোকে তো একটা কথা জানানো হয়নি অর্ণি। অর্ণি সেদিকে কোনো পাত্তা দিল না। এক দৃষ্টি উৎসব আর মেয়েটার দিকে তাকিয়ে আছে। নূর আবারও নিজের মতো করেই বলল, ওটা ঈশা আপু, কারণ রাতে এসেছে। ভাইয়া নিজে গিয়ে রিসিভ করেছে ঈশা আপুকে। কি সুন্দর না ঈশা আপু? ভাইয়ের সাথে মানাবে সুন্দর বল? জানিস দুজনই যখন একসাথে বাসায় ঢুকেছে, ইস কি কিউট লেগেছে দুজনকে একসাথে, এত ভালো। অর্ণির নূরের উপর রাগ হলো বেশ, খানিকটা উঁচু গলায় বলল, এসব আজাইরা প্যাচাল পারবি না আমার সামনে। কোনো ঈশার টিশার কথা শুনতে ইচ্ছুক না আমি। নূর মুচকি হাসলো, অর্ণিকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, আহা শোন না, ঈশা আপু বলেছে আজই ভাইকে প্রপোজ। অর্ণি নিজেকে নূরের থেকে ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে বলল, চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না আর। কথাটা বলে অর্ণি নিজেই সেখান থেকে উঠে চলে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে নূর আর রুশান ফিক করে হেসে দিল। লাইব্রেরিতে বসে বইয়ের পাতা উল্টাচ্ছে অর্ণি। চোখ দুটো বইয়ে সীমাবদ্ধ থাকলেও মস্তিষ্কে উৎসব আর ঈশার কথায় ঘুরপাক খাচ্ছে। ঈশা কি সত্যিই আজ উৎসবকে প্রপোজ করবে? উৎসব কি রাজি হবে? তবে কি উৎসব অর্ণিকে ভালোবাসে না? এরকম হাজারো চিন্তা মাথায় ঘুরছে। অর্ণি আর না পেরে ঠাস করে বই বন্ধ করে টেবিলের ওপর রাখলো। সেলফে বইটা রেখে বেরিয়ে পড়ল লাইব্রেরি থেকে। উদ্দেশ্য বাসায় ফিরবে এখন, তাই নূর আর রুশানকে টেক্সট করে জানিয়ে দিল ও বাসায় যাচ্ছে। গেটের সামনে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছে অর্ণি। এমন সময় দেখলো রাস্তার অপর প্রান্তে উৎসব আর ঈশা। রাস্তা পার হচ্ছে দুজনে। ঈশা উৎসবের একটা বাহু ধরে আছে। তা দেখে ধপ করে অর্ণির মাথায় আগুন জ্বলে গেল। রাগে গাগ রিডি করছে। ইচ্ছে করছে ওখানে গিয়ে ঈশাকে কষে দুটো থাপ্পড় মারতে। ইচ্ছেটাকে নিজের মাঝে চেপে রাখলো অর্ণি। একটা রিকশার দিকে দ্রুত উঠে পড়ল রিকশায়। রিকশা চলতে শুরু করেছে। অর্ণি আরও একবার পিছু ফিরে উৎসবের দিকে তাকালো রাগান্বিত চোখে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে অর্ণি। কিছুতেই ঘুম ধরে দিচ্ছে না চোখে। বড্ড অস্থির অস্থির লাগছে, মাথাটা প্রচণ্ড ধরেছে। তাই রুম থেকে বেরিয়ে গেল এক মগ কফির জন্য। বেশ কিছুক্ষণ পর কফির মগ হাতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো অর্ণি, দৃষ্টি দূর আকাশে। কিছুক্ষণ বাদে বাদে কফির মগে চুমুক দিচ্ছে। হঠাৎই উৎসবের কথা মনে হলো ওর।
উৎসবের এমন হঠাৎ বদলে যাওয়াটাও মানতে পারছে না। উৎসবের নীরবতা ওকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। রুম থেকে ফোন এনে নূরের নাম্বারে ডায়াল করলো। নাম্বার বিজি পেয়ে বিরক্তিতে মুখ দিয়ে চ শব্দ করলো। বেশ কিছু সময় বাদে নূর কল ব্যাক করলো। দ্রুত ফোন রিসিভ করলো অর্ণি। নূর জিজ্ঞেস করলো, সরি দোস্ত, আসলে শান্তর সাথে কথা বলছিলাম, তাই তোর ফোনটা ধরতে পারিনি। অর্ণি উদাস কণ্ঠে বলল, ওকে, আমারই বোঝা উচিত ছিল তোর আর শান্ত ভাইয়ের নতুন একটা সম্পর্ক হয়েছে। এর সময় তোর নাম্বার বিজি থাকবেই। সরি। নূর কপাট রাগ দেখিয়ে বলল, এই ফর্মালিটি কাকে দেখাচ্ছিস তুই? শান্তর সাথে আমার নতুন একটা সম্পর্ক হয়েছে তাতে কি? তোর